আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের প্রায় শেষ পর্যায়ে উনি চলে এসেছেন। এর মধ্যে 3 দিন পার হয়ে গেছে এবং কাজের কাজ কতটুকু হয়েছে এটা নিয়ে গবেষণা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, যে নিউজটা দেখে আসলে আমি খুবই মন খারাপ করেছি, সেটা হলো এই ব্রিটেনের একটা পত্রিকা ফিনান্সিয়াল টাইমস, তারা একটা শিরোনাম করেছে। শিরোনামের ভাষাটা এমন যে কিয়ার স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নস। মানে বিলিয়ন ডলারের সন্ধানে যে বাংলাদেশের নেতা সেখানে গিয়েছেন, তার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্বীকৃতি জানিয়েছেন। মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনূসের সঙ্গে। বিষয়টা এমন যে আপনি একজনের একটা বাসায় গেলেন, বাসায় যে অনেকক্ষণ ধরে দরজা নক করছেন, কেউ দরজা খুলছে না, এবং অনেকক্ষণ পরে দরজা খুলে কাজের লোক বলল যে স্যার আপনার সঙ্গে দেখা করবে না, মানে গৃহকর্তা আপনার সঙ্গে দেখাই করবে না, আপ্যায়ন তো দূরে থাক। তো এখানে হয়েছে সেই একই জিনিস। উনি গিয়েছেন, যাওয়ার পর যুক্তরাজ্যের যারা সরকারের যারা কর্মকর্তা তারা এটা নিশ্চিত করেছেন। আমি ওই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট থেকে বলছি, সেখানে নিশ্চিত করেছে যে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। তো যেখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না, তা আপনি ওখানে গেলেন কেন? যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন যে ওনার সঙ্গে আপনার দেখা হবে? এবং দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে, সেগুলোকে ফেরত আনার জন্য চেষ্টা করবেন, বলবেন। এগুলি ঘটা করে বলার দরকারটা কি ছিল? যাওয়ার আগে বলেছেন, দেশবাসীকে বুঝিয়েছেন যে এটা বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন। আসলে আপনি গেলেন কেন? এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল? দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল? কিছুই ছিল না। এটা ছিল ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত সফর। মানে উনি একটা পুরস্কার পাবেন, যে পুরস্কার পাবেন সেটাও আবার এক জটিল পুরস্কার। সেই পুরস্কারের যে তালিকা আমরা পেয়েছি, সেই তালিকায় ওনার নাম নাই। মনে হয় কোনো সান্ত্বনা পুরস্কার হবে আর কি, জানি না। খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার তা মনে হয় না। যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লালায়িত হতে হবে কেন? উনি গেছেন, এয়ারপোর্টে নেমেছেন, কোনো রাষ্ট্রীয় প্রটোকল ওনাকে দেওয়া হয়নি। ডক্টর ইউনূস এরকম অনেক পুরস্কার পেয়েছেন, পাওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু সেই ইউনূস আর আজকের ইউনূসটা এক না। আগে উনি কত জায়গায় কী পুরস্কার পেয়েছেন, কী পুরস্কার পেতে যে সম্মান পেয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন, সেগুলো আমাদের গায়ে লাগে নাই তখন। কারণ তখন ইউনূস ছিলেন একজন ব্যক্তিমাত্র। এখন কিন্তু ডক্টর ইউনূস একজন ব্যক্তিমাত্র নয়, উনি এখন এই দেশের প্রধান নির্বাহী, বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি। উনি যদি যে কোথাও অপমানিত হন, উনি যদি কোথাও যে অসম্মানিত হন, সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনূসের গায়ে লাগে না, এই পুরো দেশের জাতির গায়ে লাগে। যে কারণে এরকম পদে যখন কেউ যায়, তারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন যে আমার কোনো আচরণকে আমার দেশের সাধারণ নাগরিককে, আমার দেশের পাবলিককে, পিপলকে অসম্মানিত করে কিনা। এটুকু বোঝার মতো যদি ক্ষমতা না থাকে, বোধ বুদ্ধি না থাকে, তাহলে উনি এত বড় দায়িত্বে যান কেন? উনি ইংল্যান্ড চলে গিয়েছেন, যে নিয়ে ওনার সঙ্গে আবার অবধারিতভাবে ছায়ার মতো থাকে ওনার প্রেস উইং। এখানে তো বহুত মাতবর আছে এবং বহুত মহাজ্ঞানী লোক আছে, তারা হুট করে বলে বসে তাকে নাকি কোনো এমপি বলেছেন যে কিয়ার স্টারমার এখন দেশেই নাই, কানাডায় আছেন। পরের দিন আমার বলতেছেন যে সম্ভবত নাকি বলেছি আমি, যে আমি কোনো ভুল বলি নাই, মিডিয়াগুলো সেটাকে নাকি বিকৃত করেছে। আরে বাবা, তুমি সম্ভবত বলবা কেন? তুমি তো কোনো মানে সাধারণ মানুষ, তুমি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তার সঙ্গে আবার সিনিয়র সচিব,
তুমি সম্ভবত বলো কেন? তোমাকে সম্ভবত বলার তো নেই। তুমি যেটা বলবা সেটা অফিসিয়াল ইনফরমেশন, সেটাই হলো অফিসিয়াল ভাষ্য হবে। যিনি অফিসিয়াল ভাষ্য দিতে জানেন না তাকে দিতে বলা হয় কেন? তার ওখানে যেতে হবে কেন? আমি ভাই বাংলাদেশে আছি অনেক বছর, কোনো প্রেস সেক্রেটারি এত পলিটিক্যাল বক্তব্য দিতে এর আগে আমি আর দেখিনি। মনে হয় যেন উনি একটা রাজনৈতিক পদে আছেন। উনি গিয়ে ডক্টর ইউনূসের রাজনৈতিক উপদেষ্টা, ওই পদে বসাই দিলেই তো হয়। সমস্যাটা কি? একটা এলোমেলো অবস্থা, লেজে গোবরে অবস্থা। পুরো দেশের মানুষের কাছে বেইজ্জতি, বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেইজ্জতি। ব্রিটেন তো আপনাকে বেইজ্জতি করেই ছাড়লো, কেন? আপনি যদি ভাবেন যে কেন একটা প্রধান নির্বাহীকে, রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা দেখা দিলেন না কেন? একবার চিন্তা করে দেখেছেন কেন দিলেন না? এই চিন্তা করার ক্ষমতাটা কি এই সমস্ত লোকগুলোর আছে? খুবই আমি বিস্মিত হয়েছি। এত বড় একটা দেশে যাচ্ছে, সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নাই সঙ্গে, পররাষ্ট্র উপদেষ্টা নাই, পররাষ্ট্র সচিব নাই। তাহলে কেন এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে এরা যায়? কেউ যায়নি। কিন্তু গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গেছেন। আর দুদক কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে দুদক তৈরি হওয়ার পর কখনো এটা কোনো লেভেলে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল? টিউলিপ সিদ্দিক ব্রিটেনের এমপি, মন্ত্রীও ছিলেন, এই স্টারবারের সঙ্গে উনি মন্ত্রী ছিলেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনি বিশাল এক অভিযোগ দিয়ে দিয়েছেন। কে দিয়েছে? এই দুদক দিয়েছে। দিয়ে এর কাছে চিঠি পাঠায়, তার কাছে চিঠি পাঠায়, সমন পাঠায়, গ্রেপ্তারি পরোয়ানা পাঠায়। তো এই টিউলিপ সিদ্দিক তো স্টারবারের সহযোগী, এখন ওখানে এমপি আছেন উনি। এবং ওনার ব্যাপারে, ওনার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের দুদক তুলেছে, সেটাকে তদন্ত করার জন্য স্টারমার আবার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন, সবচেয়ে পাওয়ারফুল লোকটা, তাকে নিয়োগ করেছেন। এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিন চিট দিয়েছেন। বলছেন না, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না। তো স্টারমার কি বিশ্বাস করে? উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিউলিপ সিদ্দিক নির্দোষ। আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টিউলিপ সিদ্দিকি চোর, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। মানে যদি টিউলিপ সিদ্দিকি এসে আসে তাকে গ্রেপ্তার করা হবে। তো উনি কি আপনাকে পছন্দ করবে? আপনার জন্য লাল গালিচা বিছায় রাখবে যে আপনি আসেন, আপনার সঙ্গে আলাপ করি, আপনার সঙ্গে টিউলিপ সিদ্দিকে ধরাই দেই? কারণ উনি তো বলছেন যে আমরা তদন্ত করে পেয়েছি সে নির্দোষ। টিউলিপ সিদ্দিক নিজেও একটা চিঠি আপনার কাছে লিখেছেন, ডক্টর ইউনূসের কাছে, যে উনি বলতে চেয়েছেন যে আপনারা যেগুলি করছেন সেগুলি এক পেশে। আমার উকিলের সঙ্গে দুদকের উকিলরা আলাপ করে না কেন? আমার উকিল তো তাদের নক করেছে, বলেছে, কোনো সাড়া নাই। ডক্টর ইউনূস কি বলেছেন? যে না, এটা আইনগতভাবে সমাধান হবে। তো উনি তো আইনগতভাবে আপনার কাছে ক্ষমা চাইতেই চিঠি লেখেন নাই। উনি চিঠি লিখেছেন ওনার অবস্থানটা ক্লিয়ার করার জন্য। উনি চিঠি লিখেছেন যাতে নাকি ওনার আইনজীবীর সঙ্গে দুদকের আইনজীবী সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে যে তারা কী জানতে চায়, যাতে ওরা জবাব দিতে পারে। আপনি জবাব চান না তো, আপনি মানুষকে ডিফেম করতে চান। তো ডিফেম করতে চান যে যাদেরকে, তাদের এখানে গেছেন, ডিফেম হয়ে আসতেছেন। এখন মান সম্মান থাকে আর কিছু? যদি উনি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, যদি উনি প্রধান উপদেষ্টা না হতেন, কেবল ডক্টর ইউনূস হতেন, কেবল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হতেন, উনি কিন্তু স্টারমারের সঙ্গে দেখা করতে পারতেন। কিন্তু এখন তো উনি একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন। এই জিনিসটা বোঝার মতো, উপলব্ধি করার মতো যাদের ক্ষমতা নাই, যাদের সেই যোগ্যতা নাই, তারা এত বড় দায়িত্ব নেয় কেন? দেখুন, কেন দেখা করে না, আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর উপলব্ধি করার চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি। ঘটনাটা ঘটেছে কীভাবে দেখেন। আপনারা কি জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা কেমন? ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার এরই মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। এবং সেই ট্রেড এগ্রিমেন্টের কারণে 2030-এর মধ্যে ব্রিটেনের সবচেয়ে আপনার ব্রিটেনের যে ব্যবসা, তার বাজার ভারতেই বেড়ে যাবে কয়েকশো বিলিয়ন ডলার এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে। নট অনলি দ্যাট, ভারতের প্রচুর বিনিয়োগ আছে ব্রিটেনে। এই সমস্ত কারণটা কি? কারণ হলো ভারতের 140 কোটি মানুষের একটা বড় বাজার আছে। ইউরোপে কিন্তু এখন মন্দা চলছে,
এই ট্রাম্পের এই সমস্ত উল্টাপাল্টার সিদ্ধান্তের কারণে ইউরোপে কিন্তু বাণিজ্যিক মন্দা চরম আকার ধারণ করেছে। বাজারের জন্য দরকার কি? মানুষ দরকার, ক্রেতা দরকার। এই মুহূর্তে ভারত অনেক বড় একটা বাজার, সেই বাজারে ব্রিটেন ঢুকতে চায় এবং ভারতের সঙ্গে তারা চুক্তিও করেছে। কারণ যে দেশকে ভারত পছন্দ করে না সে দেশের সঙ্গে ব্রিটেন আর প্রীতি করতে যাবে না, আপনি নিশ্চিত থাকেন। তো আপনি তো সবার সঙ্গে ঝগড়া বাঁধায় বসে আছেন রে ভাই, কিভাবে হবে? আপনি বলছেন যে ব্রিটেনে আমার লোকজন অনেক টাকা পয়সা নিয়ে গেছে। ভাই, পৃথিবীর কোনো দেশ বাইরের থেকে টাকা পয়সা যারা নিয়ে আসে, লুটপাট করে নিয়ে আসে, তাদের কি ফেরত দেয় দেখেছেন কখনো? দেখেছেন? কেউ ফেরত দেয় না। আমেরিকায় কত হাজার বিলিয়ন ডলার বাইরে থেকে চলে গেছে বিভিন্ন জায়গার থেকে, তারা কি চাইলে ফেরত পাবে? পাবে না তো। এই যে বিন লাদেন, এদেরই মানে কত বিলিয়ন ডলার আমেরিকা আছে, ফেরত পেয়েছে তারা? এগুলি কেউ দেয় না ফেরত। নিয়ে যাওয়া সহজ, ফেরত আনা কঠিন। কানাডায় এত ভালো সম্পর্ক, কানাডা বেগমপাড়ায় কেউ টাকা ফেরত দিয়েছে? এই পর্যন্ত ডক্টর ইউনূস আসার পর পৃথিবীর কোনো দেশ থেকে একটা টাকা ফেরত আনতে পেরেছে? পারেনি। তারা হয়তো বাজেয়াপ্ত করবে, জব্দ করবে, কিন্তু আপনাকে ফেরত দেবে না। আর ব্রিটেন ওরা তো দেবেই না, বেসিক্যালি তো চোরের জাত। আপনি ভাবেন, এই আমাদের পাক ভারত উপমহাদেশের সবচেয়ে পৃথিবীর গর্বের বস্তু বলা হয় না একটা, যে ওই ময়ূর সিংহাসনের মধ্যে যেটা ছিল কোহিনূর, পৃথিবীর সবচেয়ে দামি হীরা যেটাকে বলা হয়, সেই কোহিনূর কোথায় এখন? সেই কোহিনূর এখন ব্রিটেনে, ব্রিটেনের রানীর মুকুটের মধ্যে ছিল। ওটা তো আমাদের প্রপার্টি, ওরা তো নিয়ে গেছে চুরি করে, তাই না? ফেরত দিছে। আচ্ছা, আমরা মাঝে মাঝে বলি না যে পাকিস্তান আমাদের কাছ থেকে এত জিনিস লুটপাট করে নিয়ে গেছে, আমরা পাকিস্তানের কাছে এত হাজার কোটি টাকা পাই, বলি তো, দাবি করি, অমুক করি তমুক করি। পাইছে 1 টাকা? কেউ ফেরত দেয়? ফেরত দেয় না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের টাকা অন্যের কাছ থেকে আদায় করা। সেই কাজ করতে ডক্টর ইউনূস গেছেন এমন এক দেশে যেখানে নাকি আবার তারা মনে করতেছেন যে ওই প্রধানমন্ত্রী যিনি খুবই ঘনিষ্ঠ টিউলিপ সিদ্দিক, সে নাকি চোর, তাকে চোর বানাতে যাচ্ছেন আপনি। পাবেন ভাই, এত সহজ না। যাই হোক, সেগুলো তারা করুক যদি পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো, এর মাধ্যমে আপনি যে জাতিকে অপমান করছেন, এটার কি হলো? আপনি এক জায়গায় যাবেন, তার সঙ্গে আলোচনা করছেন। আমরা তো এমনি তো দেখি, আমরা তো ভাই বোনের সঙ্গে দেখা করতে গেলেও কিন্তু ফোন করে যাই যে তুমি কি আছো, আমি কি আসবো বিকালবেলা, ফোন করে যাই। আর আপনি হুট করে চলে গেলেন। মানে কুটনীতি, মানে একদম কখ যারা জানে তারাও বলবে এটা হলো সেধে সেধে পরে বেজ্জতি হওয়া। তো দেশটাকে এভাবে বেজ্জতি করেন না ভাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।